আমার সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে এই কুমিল্লা বোর্ড 2024-এর যেই এমসিকিউ প্রশ্ন সেই এমসিকিউ সাধারণ গণিতের প্রশ্নের সমাধান নিয়ে। তো আমি কয়েকদিন থেকে তোমাদের নিয়মিত এই এমসিকিউগুলো কিভাবে করলে তোমাদের 30 মিনিটের নৈবেত্তিক 15 থেকে 20 মিনিটের মধ্যে করে ফেলতে পারবে সেই পদ্ধতিগুলো দেখানোর চেষ্টা করি। তো আজকের ক্লাসটাও যদি তোমরা ফলো করো দেখবে অবশ্যই তোমাদের এই নৈবেত্তিকের অ্যান্সারগুলো করতে অর্থাৎ সময়ের মধ্যেই অ্যান্সারগুলো করতে অনেকটাই সহায়ক হবে বলে মনে করছি। তো যাই হোক, এখানে আমি আশা করব তোমরা নিয়মিত ক্লাসটা দেখবে, তাহলে দেখবে এই ক্লাসটা যদি তোমরা টেনে টেনে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে নিয়মগুলো আছে। তো আমার এই নৈবেত্তিকের ক্লাস থেকে 3 থেকে 4টা যদি ক্লাস দেখো তাহলে অবশ্যই তোমরা দেখবে যে অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমরা নৈবেত্তিকগুলো করে ফেলতে পারছো। তো যাই হোক, সরাসরি এখন আমি অ্যান্সারে চলে যাই। তো এখানে 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, সাধারণ লগের পূর্ণক কত, এই জাতীয় প্রশ্ন কিন্তু বারবারই পরীক্ষাতে আসে। তোমরা এটা কয়েকটা বোর্ডের প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো 1 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে এখানে বলা হয়েছে 0.0305 এই প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে লগের পূর্ণক যখনই নির্ণয় করতে বলবে তাহলে তোমাদের একটাই কাজ হবে, সেখানে আমাদের খুঁজতে হবে যে শূন্য ছাড়া কোনো অঙ্ক প্রথমে কোনটা আছে। তাহলে এখানে 3 আছে, তাহলে 3-এর পাশেই দশমিক আমরা দিব। 3-এর পাশে যদি দশমিক দিই তাহলে দশমিকটা কত ঘর ডানে যাচ্ছে, তাহলে এখানে দেখো 2 ঘর ডানে যাচ্ছে, তাহলে এখানে 2 কিন্তু -2 এই লগের পূর্ণক হিসাবে এই -2 উপরে অর্থাৎ 12 হিসাবে দেওয়া হয়, তাহলে 2 অর্থাৎ এখানে খুব ইজিলি তাহলে এখন বুঝতে পারছো নিশ্চয়ই যে এখানে 2 অ্যান্সার হবে, অর্থাৎ গ নাম্বারটা অ্যান্সার সঠিক। তার পরবর্তীতে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো, এখানে কিন্তু লগের একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু অঙ্ক তোমরা ক্যালকুলেটারেও আমি এগুলো পদ্ধতি দেখেছি, ক্যালকুলেটারে যদি সরাসরি তোমরা এখানে তোলো তাহলেও কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবে। তো যাই হোক, আজকে আমি ক্যালকুলেটারে দেখালাম না, কিন্তু এখানে প্রথমেই দেখো, খেয়াল করে দেখো, লগ এখানে আছে 625 আর এখানে কিন্তু আছে 2 লগ এখানে 5। তাহলে তোমরা তো এটা জানোই যে সূত্র, যখন আমরা লগের বামে কোনো সংখ্যা দেখব এটা কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে পাওয়ার আকারে দিতে পারি। তাহলে এখানে যদি আমরা পাওয়ার আকারে দিই তাহলে 5 5-এ 25 হয়ে যাবে। তাহলে আবার লগের সূত্র অনুসারে লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে কিন্তু হবে ভাগ, তাহলে 6 2 5 আর নিচে হচ্ছে 5 5-এ 25। তাহলে এটাকে যখন আমরা কেটে দিব তাহলে এখানে কিন্তু 25 পাবো, অর্থাৎ লগ 25। অর্থাৎ এখানেও যে গ নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে লগ 25, এটা উত্তর হবে। খুব সহজেই কিন্তু আমরা এইভাবে বের করে নিতে পারবো। তারপরে দেখো একটা চিত্র দেওয়া হয়েছে, চিত্রের আলোকে আমরা এই অ্যান্সারটা করার চেষ্টা করব। তো এখানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রের আলোকে দেখো, এখানে কিন্তু বলা হয়েছে একটা চিত্র দিয়ে যে CAD অর্থাৎ CAD এই কোণের মানটা কত, অর্থাৎ এইটুক যে কোণটা সেটা নির্ণয় করতে হবে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে এটা কিন্তু ABC একটা কিন্তু নিশ্চিন্ত ত্রিভুজের 3 কোণ কত, 3 কোণ মিলে 180 ডিগ্রি হয়, এটা তো আমরা জানি। তাহলে এখানে 3 কোণ মিলে 180 হলে একটা কিন্তু 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি দেওয়াই হয়েছে। তাহলে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি মিলে কিন্তু 60 আর 30-এ 90, তাহলে অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে এখন আমি এই ত্রিভুজটা এভাবে একে একটু দেখানোর চেষ্টা করি। তাহলে এখানে যদি এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এক সরল কোণ সমান আমরা কত জানি, 180। তাহলে অবশ্যই 180 থেকে এটাও তাহলে 90 ডিগ্রি অবশ্যই হতে হবে। সেই জন্য এখানেও কিন্তু গ নাম্বারটা অর্থাৎ 90 ডিগ্রি সঠিক অ্যান্সার হবে CAD কোণের মান। দেখো খুব সহজে আমরা কিন্তু এইভাবে অ্যান্সারগুলো বের করে নিতে পারবো। তাছাড়া কিন্তু তোমরা যখন দেখা যায় যে প্রমাণ করতে বা বিভিন্ন যে পদ্ধতিগুলো না জানার কারণে তোমার সময় ব্যয় হয়ে যায় তোমাদের, সেই ক্ষেত্রে কিন্তু 30 মিনিট পার হয়ে যায় তোমাদের 10টা থেকে 15টা অ্যান্সার করতেই। তো যাক, এখন আমরা পরে যে 4 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা খেয়াল করে দেখো একটু। তো এখানকার ক্ষেত্রে বলা হচ্ছে নিচের এই সন্নিহিতে একটা দেওয়া হয়েছে এখানে রম্বসের ক্ষেত্রে। তো রম্বসের ক্ষেত্রে যেটা এখানে কিন্তু রম্বস কেমন, রম্বসের কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। রম্বস কিন্তু আমরা জানি যে রম্বসের আর বর্গের 4টা বাহুই কিন্তু পরস্পর সমান থাকে। তাহলে 4টা বাহু যদি পরস্পর সমান থাকে কিন্তু কোণগুলো সমকোণে থাকে না, তাহলে এইভাবে রম্বসের একটা চিত্র আমি অঙ্কন করার চেষ্টা করলাম। তো এটা রম্বসের ক্ষেত্রে এই 4 বাহুই সমান। তাহলে 4 বাহু সমান, এখানে তো বলা হয়েছে সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এটা নিশ্চিন্তে ঠিক আছে। তারপরে সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক, এই সম্পূরক শব্দের অর্থ হচ্ছে 2টা কোণ মিলে 180 ডিগ্রি হতে হবে। কিন্তু সন্নিহিত কোণ বলতে কিন্তু পাশাপাশি আর বিপরীত। অনেক সময় তোমরা আবার চিন্তা করতে পারো এই কোণ আর এই কোণ,
এই কোণ আর এই কোণ মিলে কিন্তু 180 হবে না, পাশাপাশি দুইটা কোণ, অর্থাৎ এটা আর এটাকে সন্নিহিত কোণ বলা হয়। তাহলে এই কোণ আর এই কোণ মিলে কিন্তু অবশ্যই 180 ডিগ্রি হবে, যেইভাবেই তুমি একটা রম্বস অঙ্কন করো না কেন। তাহলে এটা যদি 90 চাইতে কম হয়, এটা 90 চাইতে আবার বড় হয়ে যাবে। আবার এটা এই দুটা মিলেও কিন্তু সম্পূরক হবে। তাহলে এখানে বলা হয়েছে সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে এটা ঠিক আছে। কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কর্ণদ্বয় যদি আমরা যোগ করে দিই, দেখো সবসময় কিন্তু এই রম্বসের ক্ষেত্রে আর বর্গের ক্ষেত্রে এই দুইটার জন্য রম্বস কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই তথ্য কয়েকটা যদি জানা থাকে তাহলে কিন্তু এটা আমরা, অর্থাৎ এখানে তিনটাই, তাহলে আমরা সঠিক উত্তর পাচ্ছি। তাহলে 1, 2 ও 3, তাহলে কিন্তু অ্যান্সারগুলো আমরা খুব ইজিলিভাবে করে ফেলতে পারবো। তো এখানে পরের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করে দেখো, যে এখানে কিন্তু বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও একটি ব্যাসার্ধ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়, এটাও একটা খুব সোজা একটা প্রশ্ন। দেখো এখানে যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, যে একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রে ও কেন্দ্র বিন্দু আর এখানে কিন্তু একটা এ বিন্দু পরিধির উপরে আছে। তাহলে এ বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করতে যাই, দেখো সব সময় কিন্তু একটাই, এই স্পর্শক ছাড়া অন্য কোনো দিকে স্পর্শক অঙ্কন করলে আমরা এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে পারবো না, তাই এখানে স্পর্শক অঙ্কন করা যায় শুধুমাত্র একটা। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো এই 5 নম্বর হয়ে গেল। এখন 6 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করে দেখো, যে 6 নম্বর প্রশ্ন কিন্তু এখানে বলা হয়েছে যে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। এখানে দুই রকমভাবে এই প্রশ্নটা আসে, এখানে যদিও অন্তঃস্পর্শক আর বহিঃস্পর্শক, এখানে বলা হয়েছে বহিঃস্পর্শক। বহিঃস্পর্শক বললে আমরা বুঝবো যে বৃত্ত দুইটা একটার সাথে আরেকটা স্পর্শ করে থাকবে বাইরে। তাহলে এই ব্যাসার্ধ কিন্তু এখানে খেয়াল করে দেখো, ব্যাসার্ধ দেওয়া হয়েছে 5 আর এই ব্যাসার্ধ 3, তাহলে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হচ্ছে, দেখো আমরা চিত্র অঙ্কন করলে বুঝতে পারছি যে 5 + 3 = 8। আর যদি অন্তঃস্পর্শক বলে, এটাতে আবার অনেক সময় অন্তঃস্পর্শক বলা হয়, এটা একটা বৃত্ত, এটার 5 আর এর ভেতরে আর একটা বৃত্ত অঙ্কন করা থাকে, সেই ক্ষেত্রে এটা 3, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিন্তু এই দুইটার বিয়োগফলের সমান হবে। তাহলে এটা মনে রাখবে যে অন্তঃস্পর্শ করলে বিয়োগফলের সমান আর বহিঃস্পর্শ করলে যোগফলের সমান। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে কি খুব ইজিলি এখন বোঝা যাচ্ছে যে এটা এই দুটো যোগ করলেই কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে। তাহলে অর্থাৎ এখানকার উত্তর খ নাম্বারটা যেটা 8 সেন্টিমিটার, সেটা উত্তর সঠিক উত্তর হচ্ছে। তারপরে যে 7 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ। এই প্রশ্নটা কিন্তু প্রতি বছরই এই প্রশ্নটা অথবা উপচাপে অথবা অধিচাপে, এই দুইটা কথা প্রায় একটা নৈর্ব্যক্তিক এসেই থাকে। তোমরা দেখবে যে প্রায় যেটা বোর্ডের প্রশ্ন খেয়াল করলে দেখবে যে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, কিন্তু একটু ঘোরানোও থাকে অনেক সময়। দেখো এখানে বলা হয়েছে একটি বৃত্তের বা কোনো বৃত্তের উপচাপ, এখানে কিন্তু তোমাদের আগে বুঝতে হবে যে বৃত্তের উপচাপ আর অধিচাপ এই সংক্রান্ত। দেখো এখানে আমি একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, তাহলে খেয়াল করে দেখো যে এই পার্শ্বের যে পরিধির, এটা কিন্তু বৃত্তের পরিধি, পরিধির এক অংশকে আমরা চাপ বলি, বৃত্তের চাপ। তাহলে এই পার্শ্বে অধি বলতে কিন্তু বড়, তাহলে এই পার্শ্বে চাপ আছে বড় আর এই পার্শ্বে চাপ আছে ছোট। অধিচাপে কিন্তু তোমাদের যদি প্রশ্ন আসে উপচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে এখানে খেয়াল করে দেখো যে এরই মধ্যে যে কোনো এই উপচাপের ভেতর যদি বিন্দু নেও, তাহলে এখানে কিন্তু কোণ সর্বদাই এখানে স্থূল কোণ হবে। আর যখন অধিচাপ নিব তখন অধিচাপে কিন্তু কোণগুলো হবে সূক্ষ্ম কোণ। এই জন্য বলা হয় অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ আর উপচাপে অন্তর্লিখিত কোণ এটা হয় স্থূল কোণ। চাপ ছোট, কোণ বড়, চাপ বড়, কোণ ছোট। কিন্তু এখানে আবার দেখো এখানে কিন্তু কথা একটু ঘোরানো আছে যে কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান, এই কথাটা যদি থাকে, দণ্ডায়মান বলতে দেখো এটা কিন্তু উপচাপ, এর উপর দণ্ডায়মান, তাহলে এই কোণকে বোঝাচ্ছে। এই জন্য এখানে কিন্তু আবার ভুল করে এটাতে স্থূল কোণ উত্তর করে দেওয়া যাবে না, এই জন্য এখানে উত্তর হবে সূক্ষ্ম কোণ। অর্থাৎ এই কোণের কথাটাই বলা হয়েছে কিন্তু এই চাপের নাম দিয়ে, অর্থাৎ এই জন্য এখানে কিন্তু সূক্ষ্ম কোণ, ক নাম্বারটা সঠিক উত্তর হবে সূক্ষ্ম কোণ। তারপরে যে নিচের তথ্যের আলোকে 8 ও 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো এখানে
যে তথ্যটা এখানে দেওয়া হয়েছে সেই চিত্রটা আমিও একটু তোমাদের সুবিধার্থে এঁকে দেখাই। তো এখানে খেয়াল করে দেখো যে একটা ত্রিভুজ অঙ্কন করা আছে। এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে tan থিটা সমান কিন্তু 1/√3। তাহলে এখানে আছে পি এম আর এন, আর এখানে দেওয়া আছে থিটা। তাহলে tan থিটা সমান তো আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে এটা লম্ব 1 ভূমি অর্থাৎ √3। তাহলে এখন মনে মনে এটাতে অতিভুজ বের করার জন্য এটার বর্গ 3 আর এটার বর্গ 1, তাহলে তার রুট করলে 2 হবে, 4-এর বর্গ। এভাবে আমরা একটু অতিভুজটা নির্ণয় করে রাখবো এইসব ক্ষেত্রে প্রশ্ন যদি আসে। তাহলে পি এন এর মান নিচের কোনটি? এখন দেখো এটাই কিন্তু বলা হয়েছে পি এন এ। পি এন এই বাহুটার মান, অতিভুজের মান কিন্তু 2। এখানে খেয়াল করে দেখো √3 তার উপরে স্কোয়ার প্লাস 1 তার উপরে স্কোয়ার তার উপরে রুট, অর্থাৎ 3 + 1 তার উপরে রুট দিলে তাহলে 4, এখানে কিন্তু আমরা 2 পাচ্ছি। তাহলে পি এন এর মান 2, এটা কিন্তু উত্তর হয়ে গেল। তারপরের প্রশ্নটাতে দেখো বলা হয়েছে সেক থিটা এর মান কোনটি? এখন সেক থিটার সূত্র অনেক সময় আমরা অনেক ছেলেমেয়ের ক্ষেত্রে সেক বা কট বা কোসেক এগুলো কিন্তু এখানে কোসেক আছে, কোসেকের এই সূত্রগুলো মনে থাকে না। কিন্তু তোমাদের একটু কথা মনে রাখতে হবে যে কোসেক হচ্ছে সাইনের বিপরীত, অর্থাৎ সাইনের বিপরীত হলে সাইনকে আমরা ঘোরাবো। তাহলে সাইন সমান আমরা কি জানি? সাইন সমান আমরা জানি লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এটা উপরে এটা নিচে, তাহলেই কিন্তু আমাদের কোসেকের সূত্র হবে COSEC। কোসেক সমান কোসেক থিটা সমান অতিভুজ ডিভাইডেড লম্ব, অর্থাৎ 2/1। নিচে 1 থাকলে কোনো মূল্যই থাকে না, তাহলে এখানে 2, এখানে কোসেক থিটা এর মান কিন্তু আমরা পাচ্ছি, খেয়াল করে দেখো 2, অর্থাৎ এখানেও উত্তর এখানকার ক্ষেত্রেও 2, অর্থাৎ 9 নম্বরটা এখানে তাহলে আমরা বুঝে নিলাম। এখন আমরা পরে এই 10 নম্বর প্রশ্নটার দিকে অ্যান্সার করার চেষ্টা করি। তো 10 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো এখানেও কিন্তু এই প্রশ্নটাও আমার কিন্তু ক্যালকুলেটারের বিভিন্ন ক্লাস আমার এখানে এই নৈবেতিকের উপর দেওয়া আছে। তোমরা যদি খেয়াল করে দেখো এগুলো অ্যান্সার কিন্তু আমার কোনো ক্লাসে দেখানো হয়েছে যে ক্যালকুলেটার দিয়েই এভাবে এগুলো অ্যান্সারগুলো আমরা করে ফেলতে পারি। কিন্তু এটাতে ক্যালকুলেটার দিয়ে না করলেও খেয়াল করে দেখো কট কত ডিগ্রির মান 1/√3। কট কত ডিগ্রির মান 1/√3, তাহলে 60 ডিগ্রির মান। তাহলে আমরা এটা যদি মুখস্থ থাকে তাহলে আমরা লিখব থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হচ্ছে? এই 30 এই পাশে গেলে 90 ডিগ্রি হচ্ছে। এখন সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে সাইন এখানে যদি আমরা 90 ডিগ্রি বসিয়ে দিই তাহলে কিন্তু 1 পাবো। তো অর্থাৎ গ নম্বরটা উত্তর কিন্তু খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তাছাড়া ক্যালকুলেটারেও যদি তোমরা করো তাহলেও একটু দেখানোর চেষ্টা করি। তোমাদের ক্যালকুলেটার নিয়ে ক্লাস যদি করো তাহলে বুঝতে পারবে। তো এখানে আমরা এই পাশেটা আগে লিখব, লেখার পরে এখানে কট যদি থাকে খেয়াল করে দেখো কটের মান কিন্তু আমাদের ক্যালকুলেটারে নাই। যদি না থাকে তাহলে আমরা এই নিচেরটা উপরে লিখবো, উপরেরটা নিচে লিখবো। তাহলে সেটা লেখার জন্য দেখো √3, আমার কথা শুনে তোমরা যদি ক্যালকুলেটারে ক্লিক করো তাহলে পেয়ে যাবে ভাগ 1 সমান যেটা আসলো সেটা আমরা দশমিকে মান পেয়ে গেছি। এখন এই কট না লেখে আমরা কটের বিপরীত অর্থাৎ tan লিখবো। তাহলে শিফট tan অ্যান্সার সমান, তাহলে এই 60 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে খেয়াল রাখতে হবে প্লাস থাকলেও মাইনাস থাকলে ওই পাশে প্লাস, আর প্লাস থাকলে ওই পাশে মাইনাস। তাহলে মাইনাস আছে তাহলে ওই পাশে প্লাস, অর্থাৎ প্লাস 30 ডিগ্রি। এখানে এখন যেটা আসলো 90 কিন্তু আমরা পেয়ে গেছি। এখন সাইন অ্যান্সার সমান দেব, তাহলে কিন্তু আমরা 1 পেয়ে যাব। তো এইভাবে অ্যান্সারগুলো করতে পারো। না হলেও কিন্তু তোমরা যদি এভাবে এখানে ইকুয়েশন দেখে অ্যান্সার করতে চেষ্টা করো তাহলেও কিন্তু খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবে। তো যাক, পরের যে 11 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে দেখো সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে 6√3 মিটার দৈর্ঘ্যের একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত হবে? এই প্রশ্নটার দিকে যদি আমরা খেয়াল করি দেখো এগুলোর ক্ষেত্রেও এখানে বলা হয়েছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এখানে এমনভাবে একটা খুঁটি এখানে আছে। খেয়াল করে দেখো যে এই খুঁটিটা এখন যদি সূর্য এদিকে যত আগাবে ছায়ার দৈর্ঘ্য ক্ষেত্রে এদিকে তত আগাবে, আর সূর্য যদি একেবারে মাথার উপরে থাকে তাহলে কিন্তু ছায়ার দৈর্ঘ্য 0 হবে। এটাও অনেক সময় আসে, কিন্তু এখানে এমনইভাবে সূর্য আছে এখানে, সেই সূর্যের জন্য আলোর ছায়াটা এই দিকে পড়েছে। সেই ছায়া থেকে এখানে যখন আবার কল্পনা করা হয়েছে রেখাটা শীর্ষের সাথে, তখন এখানে 60 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে
6√3 মিটার দৈর্ঘ্যের খুঁটি, অর্থাৎ এখানে কিন্তু 6√3। তাহলে এটা কোণ, এটা লম্ব, কোণের বিপরীতটা লম্ব হয়। তাহলে ABC যদি একটা ত্রিভুজ কল্পনা করি আমরা, এখানে বলা হয়েছে খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত। নিশ্চিন্তে তোমরা বুঝতে পারছো যে এটা ছায়া। তাহলে আমাদের লম্ব আছে, ভূমি বের করতে হবে। তাহলে অবশ্যই ট্যানের সূত্র দিতে হবে। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান আমরা কিন্তু জানি লম্ব ডিভাইডেড ভূমি, এটাকে x মনে মনে ধরি, 6√3 ডিভাইডেড x। তাহলে ট্যান 60 ডিগ্রি মান কিন্তু √3, তাহলে 6√3 ডিভাইডেড x, অর্থাৎ x সমান কিন্তু 6√3 ডিভাইডেড √3। তাহলে এটা কেটে গেলে 6 আমরা মান পাচ্ছি। তাহলে এখানে ছায়ার দৈর্ঘ্য হবে 6 মিটার। দেখো খুব সহজেই কিন্তু বের করতে পারবে, কিন্তু তোমাদের অনেক সময় এইসব তথ্য জানার অভাবের কারণে অনেক সময় অঙ্কগুলো করতে পারো না তোমরা। তো দেখো এখানে 12 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, সেই 12 নম্বর প্রশ্নটাতে ABCD ক্রমিক সমানুপাতিক। এখানেও এই ক্রমিক সমানুপাতিক সংক্রান্ত একটা প্রশ্নতে আমার বিস্তারিত এভাবে দেখানো আছে। তো যখন এই প্রশ্নটাতেও আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে যখন দেখবে A, B, C আর D এটা ক্রমিক সমানুপাতিক হবে, তখন তোমাদের কাজ হচ্ছে এই দুইটা অনুপাত আকারে লিখবে, অর্থাৎ A ডিভাইডেড B সমান দিয়ে এই দুইটা লিখবে, B ডিভাইডেড C সমান দিয়ে এই দুইটা লিখবে, অর্থাৎ C ডিভাইডেড D। এখন খেয়াল করে দেখো তো যে এখানে C² যদি তুমি করতে চাও, তাহলে এই দুইটাকে কল্পনা করো, অর্থাৎ দেখো C² সমান BD। এখানে কি C² সমান BD, এক নাম্বারটা তাহলে ঠিক আছে। তার পরবর্তীতে আবার বলা হয়েছে দেখো A অনুপাত B, এটাতে সমানুপাত বলা হয়। এটাতে কিন্তু আছে A ডিভাইডেড B সমানুপাতিক বলতে সমান দিতে পারি CD। এটা কি লেখা যাচ্ছে কিনা দেখো, A ডিভাইডেড B C ডিভাইডেড D, অর্থাৎ তিনটাই যেহেতু সমান, তাহলে তো আমরা এটাও লিখতে পারছি, তাহলে এটাও ঠিক আছে। তারপরে আরেকটা ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে দেখো AD। এখন A আর D যদি তৈরি করতে চাই, তাহলে এই প্রথমটার শেষেরটা নেব, অর্থাৎ A ডিভাইডেড B সমান C ডিভাইডেড D। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে AD সমান কিন্তু BC পাচ্ছি। তাহলে এখানে BC তো দেওয়া আছে, তাহলে 1, 2 ও 3 এখানে কিন্তু সঠিক উত্তর হবে। তারপরে 12 হয়ে গেল। এখন 13 নম্বর প্রশ্নটাতে এখন আমরা অ্যান্সার করার চেষ্টা করি। 13 নম্বর প্রশ্নটাতে খেয়াল করে দেখো একটা দুইটা সমীকরণ দেওয়া হয়েছে, এখান থেকে মান বের করতে হবে। এই মান বের করার জন্য আমরা অনেক সময় দেখব যে কোনটাতে প্রতিস্থাপন, কোনটা অপনয়ন, কোনটাতে আবার ক্যালকুলেটর দিয়েও কিছু অ্যান্সার করা যায়। তো যাক এখানে লিখব, এখানে আমরা এই মানটাতে দেখো A শুধু আছে, তাহলে আমরা এখানে ওই মানটাই তো উঠাই প্রথমে, A - 2B সমান 4। তাহলে A সমান কত হচ্ছে 4 + 2B। তাহলে এখানে যদি আমরা বসাই দেখো 2 × 4 + 2B আর -B সমান 8। এখান থেকে দেখো B এর মান আমরা পেয়ে যাব 8 + 4B সমান, এখানে মাইনাস আছে একটা, B -8। তাহলে 8 যদি কাটা যায়, তাহলে কিন্তু এখানে 3B সমান 0 হচ্ছে। তাহলে B এর মান কিন্তু 0। এখন আমরা B এর মান পেয়ে গেছি। এখন যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেখো যে 2A সমান 8, কারণ B এর মান 0, তাহলে A সমান 4। তাহলে 4 আর এখানে কিন্তু A + B, তাহলে A + B অর্থাৎ 4 + 0 সমান কিন্তু 4 হচ্ছে। অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে বোঝানোর তাগিদে যে যতগুলো লিখে ব্যয় করলাম, এতগুলো লেখার দরকারই হবে না, তোমাদের অ্যান্সার কিন্তু বের করে নিতে পারবে। তো যার পরবর্তীতে যে অঙ্ক দেওয়া হয়েছে, সেই অঙ্কটাতে আমরা দেখার চেষ্টা করছি। এখন 14 নম্বর যে প্রশ্নটাতে দেওয়া হয়েছে যে 6, 12, 24, 48 এইভাবে ডট ডট দিয়ে 384 ধারাটির পদের সংখ্যা কত। এই পদের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমাদেরকে আমি পরামর্শ দেব, ক্যালকুলেটর দিয়ে কিন্তু খুব সহজে বের করে নিতে পারবে। তো এখানে তোমাদের ক্যালকুলেটর দিয়ে কীভাবে কাজ করবে দেখো, এখানে কিন্তু দ্বিগুণ করে আসে, আর তোমরা কাজ করবে দেখতে হবে যে একটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা। এটা যেহেতু গুণোত্তর ধারা, তাই ভাগ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হবে। তাহলে 12 প্রথমে আসে দেখো, দ্বিতীয় পদে আছে 12, তাহলে 12 ভাগ 6, তাহলে এখানে কিন্তু আমরা 2 পাবো। 2 তো আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা 6 লিখব। প্রথমে 6 লিখে কিন্তু এই 6 লিখেই গুণ দেওয়া যাবে না, এটাই একটা। 6 লিখে আমরা সমান দিব, প্রথমে 6 লিখে সমান দিব, 6 প্রথম পদ লিখে সমান দিলাম, তারপরে গুণ দিব। এখন গুণ যখন দেব তখন দেখবে ক্যালকুলেটারে অ্যান্সার গণিতক উঠে আসে।
তাহলে গুণ উঠে আসে। এখন ওই আগের 2টা আমরা দিব। তাহলে 6 যেহেতু ক্যালকুলেটারের নিচে, এখন খেয়াল করে দেখো তোমাদের ক্যালকুলেটারে কিন্তু 6 আছে। 6 থাকলে 6 1, এখন একবার যখন সমানে ক্লিক দেবো তখন বলবো 2, তারপরে দেখো 12 উঠে আসে, তারপরে 3 4 5, আর এদিকে খেয়াল করবো 384 কখন হচ্ছে 6 7, 7 নম্বরে দেখো 384 হয়ে গেছে। তাহলেই কিন্তু আমাদের এই 7 নম্বর পদটা হচ্ছে 384। এইভাবে অ্যান্সার করলে কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। তো দেখো এখন পরবর্তীতে যে প্রশ্নটা 14 হয়ে গেল, এখন 15 নম্বর প্রশ্নটাতে, এই প্রশ্নটাতে যদি তোমরা অনুক্রমে, এখানে বলা হয়েছে 1 1/3 1/7 1/15 অনুক্রমে সাধারণ পদ কোনটি। এই সাধারণ পদ যদি তোমরা বের করতে যাও তাহলে কিন্তু একটু সময় বেশি ব্যয় হবে। এই জন্য আমরা কাজ করব কি, এখানেই খেয়াল করব যে উত্তর কোনটা সেটা আমরা এখন যেহেতু জানি না, এখানে কিন্তু এখানে দেওয়া আছে তাই আমরা বুঝতে পারছি, কিন্তু এখানকার প্রথম অবস্থায় প্রথমটাতে আমরা 1 বসাবো, যেটাই থাক 1 এনের জায়গাতে। এখানে কিন্তু দেওয়া হয়েছে, খেয়াল করে দেখো যে 1/2 টু দি পাওয়ার n - 1, n এর মান 1 বসাবো। তাহলে 1 যখন এখানে বসাচ্ছি 1 2 - 1 সমান কিন্তু এখানে 1ই হচ্ছে। তাহলে প্রথম পদ আমাদের মিলে গেল। এখন কিন্তু আমরা অ্যান্সার করব না এটাতে যে ওটাই অ্যান্সার। এখানকার ক্ষেত্রে আবার 2 বসিয়ে দেখব দ্বিতীয় পদ হচ্ছে কিনা। তাহলে 1/2 টু দি পাওয়ার 2 - 1, তাহলে দেখো এখানে 1/4 - 1 সমান 1/3। 2টা পদ যখন মিলবে তখন আর আমাদের কোনো ইয়ে করতে হবে না যে আর কোনোটা হতে পারে, এরকম হবে না। অর্থাৎ 2টা মিললে নিশ্চিন্তে সেটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে এটা এখন যদি না মিলে তাহলে এটাতে আমরা একটু দেখব। এইভাবে যেটাতে সঠিক উত্তর সেটাতে কিন্তু এই 2টা পদ আমরা মিলিয়ে তাহলে সেটাই অ্যান্সার করব। তারপরে বিষমবাহু ত্রিভুজের মোট কয়টি প্রতিসাম্য রেখা আছে, অর্থাৎ প্রতিসাম্য, এখানে কিন্তু 16 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে প্রতিসাম্য রেখা। প্রতিসাম্য রেখার ক্ষেত্রে আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজ, এই ক্ষেত্রে যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে যেভাবেই ঘোরাও এই অবস্থানে ছাড়া আমরা কখনো কিন্তু প্রতিসাম্য, অর্থাৎ এই ত্রিভুজটাকে যদি অন্যভাবে কোনোভাবে আমরা একটু অঙ্কন করি, অর্থাৎ এই ত্রিভুজটাকে যদি এই ছোট বাহুটাকে নিচে আমরা অঙ্কন করি, খেয়াল করে দেখো ত্রিভুজটা কিন্তু আমরা এইভাবে যদি অঙ্কন করি তাহলে বোঝা যাচ্ছে যেটাকে ঘোরানো হয়েছে। তো এটা ঘোরানো আবারও ঘোরাবো, শুধুমাত্র এই 360 ডিগ্রি ঘোরালেই এটা এইরকম ত্রিভুজ হবে। অর্থাৎ একটাই শুধুমাত্র এখানে এই যে অবস্থানে আছে সেই অবস্থানেই শুধুমাত্রই আছে, এই জন্য প্রতিসাম্য রেখা আছে 0টি। এখানকার ক্ষেত্রে কোনো প্রতিসাম্য রেখা পাওয়া যাবে না এখানে যে ঘুরিয়ে এখানে অ্যান্সার করা যায়। তো যাক, এটা যেহেতু প্রতিসাম্য রেখা সংক্রান্ত মুখস্থ প্রশ্ন। তারপরে 17 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ একটা বর্গের যদি বর্গের কর্ণের দৈর্ঘ্য, এখানে বর্গের কর্ণ সূত্র জানতে হবে যে আমরা জানি বর্গের কর্ণ হচ্ছে √2a। তাহলে √2a এটা বর্গের কর্ণ, কর্ণের দৈর্ঘ্য 6√2, তাহলে 6√2, তাহলে এই √2 কেটে দিলে a সমান 6, অর্থাৎ বর্গের বাহু হচ্ছে 6। তাহলে ক্ষেত্রফল তো আমরা জানি স্কোয়ার, তাহলে এটাতে 6 6 36। কত সহজে আমরা কিন্তু অ্যান্সারটা বের করে নিতে পারলাম। তারপরে 18 নম্বর যে প্রশ্নটাতে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি কত। আসলে ব্যাস যখন দেওয়া থাকবে আমরা জানি কিন্তু 2πr, এটা হচ্ছে পরিধি। এখানে খেয়াল করে দেখো 2r কিন্তু ব্যাস, তাহলে ব্যাসকে যখন আমরা পাই দ্বারা গুণ করব তাহলেই পরিধি আমরা পেয়ে যাই। তাহলে ব্যাস হচ্ছে 26, ক্যালকুলেটর দিয়ে যদি আমরা তাহলে প্রথমে লিখব 2r বলতে ব্যাস কিন্তু 26, তাহলে 26 গুণিতক শিফট EXP-তে যদি আমরা ক্লিক দিই তাহলে পাই পেয়ে যাবো, তো অর্থাৎ 81.6868, অর্থাৎ খ নম্বরটা উত্তর আমরা এই ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। তারপর 19 নম্বর যে প্রশ্নটা তো বলা হয়েছে, দেখো একটি সমবাহু ত্রিভুজের এখানে একটু ভুল আছে প্রশ্নটাতে, যে একটি সমবাহু ত্রিভুজের বর্গের দৈর্ঘ্য এখানে হয় না, একটা সমবাহু ত্রিভুজের এখানে 6 বাহুর দৈর্ঘ্য ওখানে হবে। এখানে গাইডে তোমাদের এখানে যে গাইডে যে প্রশ্নটা দেওয়া ছিল সেই প্রশ্নটাতে এখানে ভুল করে বর্গ হয়ে গেছে লেখা। তাহলে এখানে একটি সমবাহু ত্রিভুজের বর্গের দৈর্ঘ্য হবে না, বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে √3/4a²। তাহলে এখানে √3/4, এ বলতে বাহু কিন্তু 6, তাহলে 6 6 36,
4 নং 36, অর্থাৎ 9√3। তাহলে হবে গ নাম্বারটা আমরা এভাবে পেয়ে যাব। কিন্তু এখানে বর্গের লেখার কারণে এটাতে আসলে ত্রিভুজের বর্গের দৈর্ঘ্য এভাবে হয় না। তারপরে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? এই অবিচ্ছিন্ন চলক এখানে বলা হয়েছে। অবিচ্ছিন্ন চলক বলতে কোনগুলো? খেয়াল করে দেখো যে অবিচ্ছিন্ন, এখানে এই অবিচ্ছিন্ন চলক বলতে আমরা বুঝি যেগুলো দশমিক করা যায়। অর্থাৎ খেয়াল করে দেখো যে বয়স, এখানে বয়স কারো হতে পারে যে 5 বছর 7 মাস, 10 বছর 2 মাস এরকম হতে পারে, কিন্তু জনসংখ্যা কখনো 5.2, 5.5 এরকম হয় না। শিক্ষার্থীর সংখ্যা হয় না। জন্মসাল, সাল কখনো দশমিকের হয় না। অর্থাৎ এগুলো তাহলে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, এই জন্য বয়স উত্তর এখানে দেওয়া আছে। তো 20 নম্বর প্রশ্নের আনসারটা হয়ে গেল। এখন আমরা এই যে 21 নম্বর প্রশ্নটা সেটা একটু দেখার চেষ্টা করব। দেখো 21 নম্বর প্রশ্নতে এখানে বলা হয়েছে, ও এখানে আবার যে ছক দেওয়া হয়েছে সেখান থেকে 21 ও 22 দুইটাই অ্যান্সার করতে হবে একসাথে। তো এই ছক থেকে তো 21 নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা। তো মধ্যক শ্রেণী বলতে কিন্তু আমরা অনেক সময় ধরে নিই যে বড়টাই মধ্যক শ্রেণী, কিন্তু এটাতে আমরা এইভাবে ধরবো না, কারণ অনেক সময় ভুল থাকে। এটা মধ্যক শ্রেণী কিন্তু বড়টা হয় না। তাহলে এগুলো আমাদের যোগ করতে হবে প্রথম অবস্থায়। কিভাবে নির্ণয় করবে? দেখো 15 আর 8 এভাবে যোগ করব। 8 যোগ 15 যোগ 12 যোগ 8 যোগ 7 এভাবে যোগ করে 50 আমরা পেলাম এখানে যোগ করলে। তাহলে 50 ভাগ 2 তাহলে 25। এই 25 কোন ঘরে গেলে আমরা পাচ্ছি? এখন খেয়াল করে দেখো 15 আর 8 তাহলে 23 হচ্ছে। 15 আর 8 যদি যোগ করি তাহলে 25 কিন্তু আমাদের হয়নি। যখনই 12 যোগ করছি তখনই কিন্তু হচ্ছে। তাহলে এই 12টাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা বলতে এই 50 তখন উত্তর হবে এখানে। উচ্চ সীমা 50, ক নম্বরটা সঠিক। আবার বলা হয়েছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? এই প্রচুরক যদি নির্ণয় করতে বলা হয় তাহলে প্রচুরকের ক্ষেত্রে আমরা তো সূত্র জানি যে প্রচুরক এখানে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণিতক H। তাহলে L এর মান কিন্তু প্রচুরক কিন্তু বড়টা হবে। তো অর্থাৎ 15 যেটা প্রচুরক শ্রেণী, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এটা বোঝানো হয় 31 যোগ F1 বলতে আমরা বুঝি প্রচুরক শ্রেণী তার আগেরটার বিয়োগফল। তাহলে 15 বিয়োগ 8, তাহলে 8 9 10 11 12 13 14 15 এভাবে 7 পাচ্ছে। এখানে দিলাম 7। এখানেও তাহলে F1 এর মান 7 যোগ F2 হচ্ছে প্রচুরক শ্রেণী আর তার পরের শ্রেণীর বিয়োগফল। অর্থাৎ 15 থেকে 12 বিয়োগ করতে হবে। 12 8 3 15 তাহলে 3। আর এখানে গুণ H বলতে শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে এখানেও কিন্তু 7 আর 3 10 হচ্ছে। আর আমরা এইভাবে কেটে দিলাম। তাহলে 7 আর 31, তাহলে 31 আর 7 38 আমরা পেয়ে যাচ্ছি। এটা প্রচুরক কত, সেই প্রচুরকের মান। তো যাক 22 হয়ে গেল। এখন আমরা 23 নম্বর প্রশ্নের উত্তরটা একটু করার চেষ্টা করব। তো 23 নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে, দেখো দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির অন্তরফল কত? আসলে যখনই গসাগু দেওয়া থাকবে আর অনুপাত দেওয়া থাকবে, গসাগু দ্বারা বড় সংখ্যাকে গুণ করলে বড় সংখ্যা, ছোট সংখ্যাকে গুণ করলে ছোট সংখ্যা। তাহলে 7 গুণিতক 4, তাহলে 4 সাথে 28 হচ্ছে বড় সংখ্যা। আর 5 গুণিতক 4 এটা কিন্তু 20 হচ্ছে ছোট সংখ্যা। বিয়োগ করে দিলে এখানে আমরা 5 পাচ্ছি, অর্থাৎ অন্তরফল 8 পাচ্ছি। যেহেতু অন্তরফল বলা হয়েছে তাই বিয়োগ ফল এখানে বের করে দিলাম। তাহলে খ নাম্বারটা এখানে সঠিক উত্তর। তারপরে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের যোগফল কত? দেখো সমবাহু ত্রিভুজ, এগুলো একটা সমবাহু ত্রিভুজ বলতে সবগুলো বাহুই সমান থাকবে। সমবাহু ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করা হয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণও সমান থাকে 60 ডিগ্রি করে। তাহলে 60 60, এখানেও 60। তাহলে 60 ডিগ্রি হলে নিশ্চিন্তে বুঝতে পারছো যে এটা 120 ডিগ্রি, কারণ এটা একটা এক সরল কোণ সমান 180, 180 থেকে 60 বাদ দিলে 120। তাহলে এই পাশেও 120, তাহলে 120 আর 120 হচ্ছে 240, অর্থাৎ দুইটি কোণের সযোগফল বলা হয়েছে এখানে। তাহলে 120 আমরা পেয়ে যাবো এখানে। 25 নম্বর, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এটার ক্ষেত্রেও আমি অনেকটা ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি। এই অমূলদ সংখ্যা বের করার জন্য আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে
সরাসরি বের করতে পারি। তো যাই হোক, দশমিকের ডানে যদি দুইটা বা একটা নির্দিষ্ট সংখ্যক দশমিক থাকলে সেটা মূলদ সংখ্যা হয়, তাহলে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। তো এখানে তোমাদের একটু বলার চেষ্টা করি যদি তোমরা কিভাবে এই অমূলদ সংখ্যা নির্ণয় করবে। তো এটা নির্ণয় করার জন্য দেখো, ক্যালকুলেটরে যদি এই √9 √16 এইভাবে উঠাও, দেখো √9 তারপরে রুট ভাগ দিয়ে √16, এটা দিয়ে যেটা মান আসতেছে, দেখো এখানে যদি AB/C বাটনে ক্লিক দিয়ে যদি চেঞ্জ হয় তাহলে সেটা মূলদ সংখ্যা। তাহলে এখানে এই বাটনটা খেয়াল করে দেখো, এটাতে ক্লিক দিলেই দেখো চেঞ্জ হচ্ছে, তাহলে এটা মূলদ সংখ্যা। এটা কিভাবে উঠাবে, এটা উঠানোর জন্য দেখো তোমাদেরকে পদ্ধতিটা দেখে দিচ্ছি। 3 প্রথমে আমরা লিখব ক্যালকুলেটরে 3, তারপরে শিফট পাওয়ার বাটনে একটা ক্লিক দেব। এই পাওয়ার যে বাটনটা, এই বাটনে যদি আমরা ক্লিক দিই তাহলে এই পাওয়ার বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখন যেহেতু ভগ্নাংশ আকারে আছে ভাগ দিয়ে লিখব, ভাগ ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট 8/27, তাহলে এটা উঠালাম। উঠানোর পরে ব্র্যাকেট ক্লোজ করে যে সমান দিলাম, দিলে দেখো যে সংখ্যাটা আসলো 0.666, এটাকেও যদি আমরা AB বাটনে ক্লিক দিই তাহলে কিন্তু দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ চেঞ্জ হলেই সেটা হবে মূলদ সংখ্যা। তাহলে এটা তো নিশ্চিন্তে অমূলদ হচ্ছে। এখন আমরা দেখি এটা চেঞ্জ হচ্ছে কিনা, সেটার জন্য দেখো আছে কত 5 প্লাস √3। এখন সমান দেওয়ার পরে যদি আমরা AB/C বাটনে ক্লিক দিই তাহলে দেখো খেয়াল করে দেখো চেঞ্জ হচ্ছে না। তোমরা যদি ক্যালকুলেটর প্র্যাকটিস করো তাহলে এটা বুঝে নিতে পারবে। তো তাহলে এটাই অমূলদ সংখ্যা। এখন 26 নম্বরের প্রশ্নতে চলে যায়, 25 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। তারপর নিচের কোনটি x belong to n such that 5 is less than x less than 7 এবং x মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। কোনটা আসলে সেট হয়ে আছে, এখানে খেয়াল করে দেখো যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে 5-এর চাইতে বড় 7-এর চাইতে ছোট মৌলিক সংখ্যা, 5-এর চাইতে বড় 7-এর চাইতে ছোট কোনো মৌলিক সংখ্যা নাই। 6 শুধু একটা সংখ্যা আছে, সেটা মৌলিক না, সেই জন্য এখানে ফাঁকা সেট উত্তর করা হয়েছে। তারপরে 27 নম্বর, একটি সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন। এটার ক্ষেত্রে হবে এরকম যে সামান্তরিক আঁকতে হলে কিন্তু সামান্তরিকের দুইটা বাহু দরকার, অর্থাৎ এই সামান্তরিকের বাহুগুলো আবার সমান থাকে না, বিপরীত বাহুগুলো সমান থাকে। তাহলে এটা একটা দরকার, দুইটা বাহু, আর কত কোণের সামান্তরিক তৈরি করতে হবে সেই কোণ, অর্থাৎ দুইটা বাহু আর একটা কোণ, এই তিনটা নিরপেক্ষ উপাত্ত যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু একটা সামান্তরিক অঙ্কন করে ফেলতে পারবো। তারপর 28 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটার ক্ষেত্রে তোমরা এখানে অ্যান্সার করার জন্য আমি এইভাবে পরামর্শ দিই ছেলেপেলেদেরকে, তোমরা যে প্রশ্নটা এখানে মান আছে সেটাকে সরাসরি দেখো, এটা উঠানোর জন্য দেখো মোড, এই মোড বাটনে 1 2 3 তিনবার ক্লিক দেবে। দেওয়ার পরে এখানে ইকুয়েশান খেয়াল করে দেখো যে ইকুয়েশান লেখা আছে 1-এ একটা ক্লিক দিলে, দেওয়ার পরে unknown 2 3, এই unknown 2 3 আমরা রাখবো না, এখানে আমরা চলে যাব এই যে 4টা বাটন আছে তার ডান পাশেরটাতে ক্লিক দিলে দেখা যাচ্ছে এখানে তোমাদের ক্যালকুলেটারে দেখলেই তোমরা বুঝতে পারবে, এখানে হয়তো বা দেখতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু এখানে ডিগ্রি আছে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি, এইটাতে স্কোয়ার আছে তাই 2 ডিগ্রি সমীকরণ। এখন আমরা 2-এ ক্লিক দেব, 2-এ ক্লিক দিলে এখানে x² বামে কত আছে 1, কিছু নাই বলতে 1 x² সহ, তাহলে 1 লিখে সমান দেব। তারপরে x-এর বামে কত আছে -5, তাহলে -5 লিখে সমান দেব। তারপরে +6, প্লাস থাকলে সেটা লিখতে হয় না, শুধু 6 লিখবো আমরা, 6 তারপরে সমান দেব। তাহলে দেখো একটা 3 পেয়ে গেছি, কিন্তু 3 পেলেও সেখানে কিন্তু এখানে আমরা বুঝতে পারলাম এই দুইটা হচ্ছে না, কিন্তু এই দুইটার মধ্যে যে কোনোটা হতে পারে, সেই জন্য সমান আরেকটা ক্লিক দিলেই কিন্তু আমরা 2 পাচ্ছি, একটা 2 আর একটা 3, তাহলেই কিন্তু এখানে আমাদের উত্তর হয়ে গেল। এখন ক্যালকুলেটরটাকে আবার সাধারণ করে নেওয়ার জন্য তোমরা কি করবে, শিফট মোড 2 সমান দেবে, তাহলে ক্যালকুলেটরটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ওখানে দেখা যাচ্ছে যে অন্য ফাংশানে থাকলে অনেক সময় তখন অন্য অ্যান্সারগুলো করা যায় না। তো যাই হোক, এখানে এখন 29 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 29 নম্বর প্রশ্নটাতে
খেয়াল করে দেখো যে এই প্রশ্নটা দেখেই তো অনেকটা ভয়ঙ্কর মনে হচ্ছে, যে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হবে, কিন্তু খুব সময় ব্যয় হবে না আমাদের এই অ্যান্সারগুলো করতে। এখানে খেয়াল করে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 আর এক্স ওয়াই সমান 3 দেওয়া হয়েছে। তাহলে এটাতে এখন আমরা যদি সূত্র লিখি, খেয়াল করে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এটা হচ্ছে এই a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এখানে 3, তাহলে এই 3 হচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে এটার মান কত 9 আর মাইনাস 2 ইন্টু এটার মান 3, তাহলে 3 2 6, 9 থেকে 6 বাদ দিলে কিন্তু 9 থেকে 6 বাদ দিলে 3ই হয়, তাহলে 1 নম্বরটা ঠিক আছে। 2 নম্বরটার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এটাতে কিন্তু এটারই প্লাস আছে, অর্থাৎ এই জায়গাতে শুধু প্লাস হবে, তাহলে 9 প্লাস এই আগেরটার মতো 3 2 6, 9 আর 6 15, তাহলে এটাও ঠিক আছে। আর এটার ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই যদি করে হোল স্কোয়ার করি, তাহলে দেখো এখানে কিন্তু 9 আছে প্লাস এটাতে 3 তারিখে এটাতেও 9 হচ্ছে, তাহলে 9 9 18, অর্থাৎ সবগুলো এখানে আমরা তখন সঠিক অ্যান্সার পাচ্ছি, অর্থাৎ 1 2 ও 3। তো পরবর্তী 30 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য ভূমি 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এখন তোমাদের ক্ষেত্রে আমি এটাতে এই যে একটা চিত্র অঙ্কন করি, তারপরে বলছি কিভাবে অ্যান্সারটা করবো। অতিভুজ 13, ভূমি হচ্ছে 12, তাহলে কিছু মনে রাখতে হয়। এখানে আমরা জানি কিন্তু সমকোণী ত্রিভুজের বাহুগুলো 3 4 আর 5, এটা একটা 6 10 8, 6 8 10 এটা একটা হবে, আর একটা হবে 5 12 আর 13। এই তিনটা যদি মনে রাখতে পারো তাহলে দেখা যায় যে প্রায় এগুলোই প্রশ্নতে আসে। তাহলে একটা 13 একটা 12 আর একটা কিন্তু 5, আর মনে না থাকলে তো আমরা একটু সময় ব্যয় করে বের করে নিতে পারবো। তাহলে এর ক্ষেত্রফল কত? খেয়াল করে দেখো যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এই দুটো গুণ করে অর্ধেক করলেই হয়, অর্থাৎ ভূমি গুণিত উচ্চতা। তাহলে 5 গুণিত এটাকে 2 দ্বারা ভাগ করে দেবো, 5 12 60, 60-এর অর্ধেক, তাহলে 30 আমরা পেয়ে যাব। এইভাবে যদি অ্যান্সার করো তাহলে দেখবে কিন্তু অল্প সময়ের মধ্যে তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আশা করি তোমাদেরকে অবশ্যই এই ক্লাসটা যদি দেখো অনেকটা উপকার হবে। তো সবাই নিয়মিত ভিডিও দেখবে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি।